ক্লাস 8-এর আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। আমরা প্রথম পাঠটা পড়েছি অস্থিত পৃথিবী, সেখানে মহী সঞ্চরণ তত্ত্ব এবং পাত সংস্থান তত্ত্ব ডিসকাস করেছি আগের ক্লাসে। আজকে দ্বিতীয় পাঠে আগ্নেয়গিরি বিষয়টা কি এটা তোমাদের কম বেশি করে আলোচনা করা রয়েছে। আমরা যে ছবিটা দেখছি এটা একটা আগ্নেয়গিরির ছবি। দুটো বিষয় এখানে বলি, এটা আগ্নেয়গিরি আর যে ঘটনাটা ঘটছে এটা অগ্নুদ্গম। তাহলে অগ্নুদ্গম হচ্ছে প্রক্রিয়া আর আগ্নেয়গিরি ওই প্রক্রিয়ার একটি ফলাফল। তাহলে প্রথমত জানতে হবে এরপরে যে কেন হয়। আমরা অস্থিত পৃথিবী চ্যাপ্টার পড়ছি। অস্থিত পৃথিবী মানেই পৃথিবী মোটেই স্থির নয়, পৃথিবী সবসময় নড়ছে চড়ছে, পৃথিবীতে নানান ভূপ্রাকৃতিক ঘটনা ঘটছে, প্রত্যেকটি মুহূর্তে ঘটছে। ভূমিকম্প হচ্ছে, অগ্নুদ্গম হচ্ছে, বিভিন্ন পর্বতমালা সৃষ্টি হচ্ছে, নানান ঘটনা পৃথিবীতে ঘটছে। তাই আমরা বলছি যে পৃথিবী মোটেই শান্ত নয়, পৃথিবী অশান্ত, অস্থিত। তাহলে আমরা দেখি অগ্নুদ্গমের কারণ। আমরা এর আগের দিনে বলছিলাম যে মহী সঞ্চরণ তত্ত্ব আগ্নেয়গিরি সম্পর্কে বিশদে ব্যাখ্যা দিতে পারেনি। তার জন্য পরবর্তীকালে পাত সংস্থান তত্ত্ব আবিষ্কার হয়েছে। পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে আমরা আগ্নেয়গিরির সৃষ্টি আমরা আগের দিনে কিছুটা দেখেছি, সেটারই কিছুটা পুনরাবৃত্তি হয়তো হবে এখানে। এখানে যে আমরা ছবিটা দেখছি তাতে এটি একটি মহাসাগরীয় পাত, এটা মহাদেশীয় পাত। এই দুই পাতের মুখোমুখি চলন। যেহেতু এই ক্ষেত্রে মহাসাগরীয় পাতটি বেশি ভারী, তাই সেটি মহাদেশীয় পাতের তলায় চলে যাচ্ছে। আমরা আগের দিন ক্লাসে জেনেছি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে পরে বিরাট বড় মাপের ভূমিকম্প হবে এবং অগ্নুদ্গম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা জেনেছি কি 45 ডিগ্রি বা তার বেশি অ্যাঙ্গেলে যদি যায় তাহলে সরাসরি মহাসাগরীয় পাতের অনুপ্রবেশকারী অংশটা যেটা ঢুকে গেছে সেই অংশটা মহাসাগরের ওই মহাদেশীয় পাতের তলায় ঢুকে যাবে এবং স্থনোস্ফিয়ারকে আঘাত করবে। ফলে এর যে সলিড অংশ ছিল এই সলিড অংশটা গলে গিয়ে ম্যাগমাতে পরিণত হবে। তাহলে সলিড বস্তু যখন তরলে পরিণত হয় বা লিকুইডে পরিণত, সভাপতি তার মানে জায়গা বেশি লাগে। এছাড়া এর যখন এখানে ভিতরে ঢুকেছে, অর্থাৎ একটা ওসেনিক পাত হোক যেই পাতই হোক, যখন ভিতরে ঢুকছে তার মধ্যে জল আছে কি না, সেই জল এখানে বাষ্পে পরিণত হবে। ফলে এখানে মানে এটা ক্রমশ লিকুইডের দিকে যাবে। এখানে আরও নানান বিষয় আছে বিভিন্ন ধরনের শিলার কারণে। একটা যেমন বলি পেরিডোটাইট নামক শিলা থাকার কারণে স্থনোস্ফিয়ারের ম্যাগমা গলে যায় বা সে সলিড থাকতে পারে না, সান্দ্র থেকে ক্রমশ লিকুইডে কনভার্ট হয়। যেহেতু ভীষণ চাপে থাকে তাই তার গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি মানে কথাটার অর্থ হচ্ছে কি, যে তাপমাত্রায় উপরে গলে যাচ্ছে যত ভিতরে যাচ্ছে সেই তাপমাত্রায় গলতে পারছে না। উদাহরণস্বরূপ আমি জাস্ট একটা কথা বলি, মনে করো 100 কিলোমিটার গভীরতায় কোনো একটি বস্তু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যাচ্ছে। এইটা যখন 200 কিলোমিটার নিচে যাচ্ছে কিন্তু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলবে না। চাপের কারণে এর গলনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ বেশি তাপমাত্রায় সে মানে গলতে চায় বা বেশি তাপমাত্রায় গলবে।
যাই হোক, এখন অতিরিক্ত চাপ, অতিরিক্ত তাপ এবং জলীয় বাষ্প ইত্যাদির কারণে এই মহাসাগরীয় পাতের ডগাটা বা সামনের অংশ গলে গিয়ে ম্যাগমায় পরিণত হলো। এই ম্যাগমা চারিদিকে ভীষণ চাপ দেবে, চাপ দিলেই স্বভাবতই যদি ভূত্বকে যে সমস্ত স্থানগুলি ভীষণ দুর্বল, সেই দুর্বল স্থান দিয়ে ম্যাগমা বাইরে লাভা রূপে বেরিয়ে আসবে। তাহলে ভিতরে আমরা যতক্ষণ ভিতরে থাকছি ততক্ষণ আমরা তাকে ম্যাগমা বলছি, যখনই বাইরে এসে আসছে তখনই কিন্তু তাকে লাভা বলছি। তাহলে এখানে কে কে বেরিয়ে আসছে? বেরিয়ে আসছে লাভা, ছাই, সিন্ডার, নানান জিনিসপত্র বেরিয়ে আসছে। জলীয় বাষ্প, গ্যাসীয় পদার্থ, এরা সব কিন্তু বেরিয়ে আসছে। ভূত্বকের উপর একদিনে তো আগ্নেয়গিরি হয় না, ভূত্বকের উপর কন্টিনিউ সঞ্চয় হচ্ছে। এক বছর এতটা হয়েছে, তারপর বছর এতটা, এইভাবে কন্টিনিউ যতবার আগ্নেয়গিরি মানে অগ্নুদ্গম প্রক্রিয়া ঘটছে ততবার উপরে 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 সঞ্চিত হচ্ছে। এখন কতগুলো বিষয় বলি, যে আগ্নেয়গিরি শঙ্কু আকৃতির হবে না আগ্নেয়গিরি গম্বুজ আকৃতি হবে, এটা নির্ভর করছে কি রকম ম্যাগমা বেরোচ্ছে। কি রকম বলতে সেটা অ্যাসিটিক মানে আম্লিক না ক্ষারীয়। আম্লিক যদি ম্যাগমা হয় তাহলে সে বিস্তার লাভ করতে পারে না, অর্থাৎ অল্প জায়গা জুড়ে থাকে। কোন ম্যাগমা? আম্লিক ম্যাগমা। এবং আম্লিক ম্যাগমা হলে কি হবে? তাহলে শঙ্কু হবে। কিন্তু যখনই ম্যাগমা যখনই অ্যাসিড মানে অ্যালকেলি হবে অর্থাৎ ক্ষারীয় হবে, তখনই কিন্তু এই শেপটা গম্বুজ আকার ধারণ করবে। তাহলে যত বেশি অ্যাসিটিক, যত বেশি আম্লিক, তত বেশি শঙ্কু, যত বেশি ক্ষারীয় তত বেশি গম্বুজ। যদি একদম ব্যাপক পরিমাণে ক্ষার থাকে তাহলে ফ্ল্যাট মাথা হয়ে যেতে পারে। তাহলে আমরা অগ্নুদ্গম কি জেনেছি, একবার রিপিট করি। অগ্নুদ্গম হচ্ছে কোনো ভূপৃষ্ঠের ফাটল, ছিদ্রপথ, আগ্নেয়গিরির মুখ দিয়ে, যেটাকে আমরা জ্বালামুখ বলি, মুখ দিয়ে লাভা, বাষ্প, গ্যাসীয় পদার্থ, সিন্ডার, ছাই ইত্যাদি বেরিয়ে আসছে, তার নাম হচ্ছে অগ্নুদ্গম। আর সেই অগ্নুদ্গম কন্টিনিউ বারবার হওয়ার ফলে ভূপৃষ্ঠের উপর বিভিন্ন আকৃতির পর্বত গড়ে ওঠে। এদের নাম আগ্নেয় পর্বত। আগুন থেকে জাত, আগুন থেকে সৃষ্ট, তাই আগ্নেয় পর্বত। এবং লাভা ক্রমাগত সঞ্চিত হওয়ার ফলে এর নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। আমাদের ভারতে দুটো আছে, মূল ভূখণ্ডে নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে, ব্যারেন আর নরকন্ডাম। এছাড়া আমরা অনেকগুলো নাম জানি, ইতালির ভিসুভিয়াস, ফুজিয়ামা, এরকম অনেকগুলো নাম জানি। তাহলে এরপরে তোমাদের বইয়ে যে বিষয়টা আছে, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে 460 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। সে প্রথমে গ্যাসীয় অবস্থায় ছিল, তাপ বিকিরণের মাধ্যমে সে লিকুইড হয়েছে, লিকুইড তার তাপ সংকোচন হয়েছে। আমরা যখন বাড়িতে গরম দুধ ফুটতে দেখি, তারপর দুধ যখন ঠান্ডা হয় দিয়ে উপরে কি সর পড়ে, একটা লেয়ার পড়ে, তো সেই লেয়ারটা কি কুঁচকে যায়। তেমনি যদি আমরা পৃথিবীর লেয়ারটাকে কুঁচকে যাওয়া লেয়ার ভাবি, স্তর ভাবি, তাহলে তার অনেক, অর্থাৎ দুধের উপরে যেমন ঢেউ খেলানো একটা ভূমিরূপ তৈরি হয়, তেমনি পৃথিবীর উপর ঢেউ খেলানো ভূমিরূপ তৈরি হয়েছে। অর্থাৎ সমস্ত জায়গা একই মসৃণ তল কিন্তু গঠন হয়নি। কোথাও খাল, কোথাও মানে বিরাট মহীখাত সৃষ্টি হয়েছে। তো এই মহীখাতগুলিতে
এই যে ম্যাগমা লাভা বাইরে বেরিয়ে এলো, এর মধ্যে জলীয় পদার্থ আছে, সেগুলো ক্রমাগত সঞ্চিত হয়ে ক্রমাগত তারা মেঘে পরিণত হয়েছে এবং মেঘ থেকে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়েছে। ওই খালবিলগুলো জলে ভরাট হয়ে আর একদিনে হয়নি, কোটি কোটি বছর লেগেছে। সেখানে সাগর মহাসাগর সৃষ্টি হয়েছে। প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে জল এলো কোথা থেকে, অর্থাৎ এই যে আমরা জল দেখি, তাহলে আমরা উত্তর হচ্ছে আগ্নেয়গিরির যে লাভা বাইরে বেরিয়ে এসেছে, সে লাভাতে জল ছিল এবং সেটা ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর সৃষ্টি হয়েছে। এখন ঘনীভবন কথাটার অর্থ কি? প্রশ্ন হতে পারে ঘনীভবন কি জিনিস? জলীয় বাষ্পের জলকণায় বা বরফকণায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে। রিপিট করছি আরেকবার, জলীয় বাষ্প উপর দিকে উঠছে, তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাপমাত্রা হ্রাস পেতে 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 এক সময় সে শিশিরাঙ্কে উষ্ণতায় পৌঁছলে। শিশিরাঙ্ক মানে যে তাপমাত্রায় শিশিরে পরিণত হয়, যে তাপমাত্রায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, সেইটার বিষয়টার নাম হচ্ছে ঘনীভবন। তারপরে ঘনীভবনের পর আকাশে ভেসে থাকা কার্বন কণা, ধূলিকণা, লবণ কণা ইত্যাদিকে আকর্ষণ করে জলকণাগুলি ক্রমশ বড় হতে থাকে, দিয়ে তারা জলকণাতেই পরিণত হয়। জলকণার ব্যাস যখন 0.5 মিলিমিটার হয়, তখন সে আকাশে ভেসে থাকতে পারে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে এসে ঝরে পড়ে। ওই যে তখন থেকে ঝরে পড়েছে, সেই জল সাগর মহাসাগরে পরিণত হয়েছে। তাহলে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে, ভূতাত্ত্বিক যুগ বলতে ভৌগোলিকরা সারা পৃথিবীকে জন্মের পর থেকে আজ পর্যন্ত কয়েকটি ভাগে ভাগ করেছেন, সেগুলোকে ভূতাত্ত্বিক যুগ বলা হয়। ক্রমশ শীতলীকরণের মাধ্যমে আজকে আমরা জীবেদের বসবাসের অনুকূল তাপমাত্রায় এসে পৌঁছেছি, মোটামুটি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারিতে দেখেছি, অপসারিতে দেখেছি, তাই তো? মানে অভিসারী অপসারী বলতে যখন দুটো পাত ভিন্ন ভিন্ন দিকে সরে যাচ্ছে, সেই সময়েও আমরা দেখেছি। আবার এখানে যে ছবিটা দেখছি তাতে দুটো পাত কাছাকাছি এসেছে, এতে অগ্নুদ্গম ঘটে। এছাড়া কিন্তু আরও নানান কারণে অগ্নুদ্গম ঘটে। এইখানে একটা জিনিস বলে দিই, যখন দুটো পাত দুদিকে সরে যায়, তখন লাভা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। এখানে যেহেতু ফাটল মূলত তৈরি হয়, তার জন্য এই অগ্নুদ্গমটার নাম হচ্ছে বিদার অগ্নুদ্গম, ইংরেজিতে ফিসার, ফিসার ইরাপশন বা বিদার অগ্নুদ্গম। আর এইখানে যখন একটা পাত আরেকটা পাতের তলায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে যাচ্ছে, সেখানে কিন্তু বিরাট মানে বড় মাপের বিস্ফোরণ হয়। একে বলে কেন্দ্রীয় অগ্নুদ্গম। তাহলে দুরকম অগ্নুদ্গম, ফিসার অগ্নুদ্গম আর কেন্দ্রীয় অগ্নুদ্গম। ফিসার অগ্নুদ্গমে লাভা শান্তভাবে বেরোচ্ছে, বিদার কেন্দ্রীয় অগ্নুদ্গমে বাস্ট হচ্ছে, বিরাট সাইজের বাস্ট হয়, দিয়ে যে বাস্টটা হয়ে যে মুখটা তৈরি হয় তার নাম হচ্ছে জ্বালামুখ। আমরা বিদার অগ্নুদ্গমের একটা উদাহরণ নিই। আমরা ভারতটাকে মোটামুটি সবাই চিনি। দক্ষিণ ভারতে একটা জায়গার নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, সবাই জানি, শুনেছি দাক্ষিণাত্য মালভূমি। এই দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে অগ্নুদ্গমের ক্রিয়ায়, কিন্তু কোনো আগ্নেয়গিরি নেই। ফাটল দিয়ে ক্ষারকীয় লাভা বেরিয়ে সেখানে মালভূমি তৈরি করেছে। এটা আমরা তাহলে একটা বড় উদাহরণ পেলাম। তাহলে সৃষ্টির সময় থেকে পৃথিবী কিন্তু নানান প্রাকৃতিক ঘটনা ঘটে 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 যাচ্ছে, যে কারণে এদেরকে বলা হয় ভূগাঠনিক ঘটনা। তাহলে ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তর থেকে আমরা দুটো ঘটনা দেখছি। যখন অগ্নুদ্গম ক্রিয়া হচ্ছে, তখন কিন্তু ভূমিকম্প হবেই হবে।
তাহলে ভূমিকম্প এবং অগ্নুদ্গম ক্রিয়া একে অপরের পরিপূরক, ঠিক আছে। তাহলে ভূপৃষ্ঠে আমরা যে ভূমিরূপগুলো দেখছি, আমরা কি কি ভূমিরূপ দেখি? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, বিভিন্ন ধরনের পর্বত দেখছি। এগুলো কি শুধুমাত্র পৃথিবীর ভিতর থেকে উঠে আসা শক্তি সৃষ্টি করছে? এমনটা তো নয়। তাহলে পৃথিবীর ভিতর থেকে যে শক্তি এই যে এই পর্বতটা সৃষ্টি করেছে, এই শক্তিটার নাম হচ্ছে অন্তর্জাত শক্তি বা অন্তর্জাত বল। আজকে আমরা হিমালয় দেখছি আর আরাবল্লীও শুনেছি নাম। এরা অন্তর্জাত বলে এক সময় সৃষ্টি হয়েছে। আজকে আরাবল্লী পর্বতের উচ্চতা, বেশিরভাগ জায়গার উচ্চতা 500 মিটারের নিচে নেমে গেছে। আরাবল্লী পর্বতের উচ্চতা এক সময় 8 কিলোমিটার 9 কিলোমিটার ছিল, হিমালয়ের থেকে বেশি উঁচু ছিল। তাহলে সেই জায়গাটা আরাবল্লীর কে খেয়ে দিয়েছে? বাতাসে খেয়ে দিয়েছে। তাহলে বাতাসে খেয়ে দেওয়া এই যে জায়গা, এই যে বাতাসে খাচ্ছে, নদীয়ে খাচ্ছে, হিমবাহতে খাচ্ছে, খাচ্ছে বলতে বলতে চাইছি ক্ষয় করছে, বহন করছে, সঞ্চয় করছে, এরা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া কোনটা? না, তাই তো, যে শক্তি ভিতর থেকে বাইরের দিকে কোনো ভূমিরূপ তৈরি করছে তার নাম হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। আর অন্তর্জাত প্রক্রিয়ায় যে ভূমিরূপগুলি সৃষ্টি হলো তাদের উপর ক্ষয়, তাদের উপর বহন, তাদের উপর সঞ্চয় করে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, তার নাম কি? না, বহির্জাত প্রক্রিয়া। আমরা কোন একটা ক্লাসে তোমাদের টোড রক দেখাবো বলেছিলাম, যে বাতাসে কিভাবে খেয়ে একটা ভূমিরূপ তৈরি করতে পারে। এই ছবিটা কি মনে হচ্ছে? এটা কোলা ব্যাঙ বসে আছে। তাহলে কে তৈরি করেছে? প্রকৃতি, বাতাস তৈরি করেছে। তাহলে বাতাস একজন শিল্পী, ভাস্কর্য তৈরি করেছে। তো এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অদ্ভুত লাগে না, যে বাতাস কিভাবে তৈরি করেছে? একটা পাহাড়কে কেটে 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 এইভাবে তৈরি করেছে। আরাবল্লীতে আছে, আবু পাহাড়ের ওখানে, ঠিক আছে। তো তাহলে বহির্জাত প্রক্রিয়া তার মূল কারা কারা ভূমিরূপ তৈরি করে? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল। তোমাদের 4টি দেওয়া আছে। অন্তর্জাত প্রক্রিয়া এরা অত্যন্ত সাধারণত ধীর গতিতে ভূমিরূপগুলি সৃষ্টি করে। আমরা জানি হিমালয় সৃষ্টি হয়েছে 12 কোটি বছর আগে। কত কোটি? 12 কোটি বছর আগে। এখন তার প্রক্রিয়া চলছে, তার মানে দীর্ঘকালীন প্রক্রিয়া। আর কিছু আছে হঠাৎ করে হয়, যেমন আগ্নেয়গিরি, ভূমিকম্প, এরা কিন্তু হঠাৎ করে হয়। আর বহির্জাত প্রক্রিয়া আরও ধীর প্রক্রিয়া। আরাবল্লীকে বহু কোটি বছর ধরে ক্ষয় করে 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 তার 9 কিলোমিটার হাইটটা আজকে 500 মিটার, 200 মিটার, 100 মিটারে নামিয়ে দিয়েছে, বাতাসে খেয়ে দিয়েছে অত বড় পাহাড়কে। 700 কিলোমিটারের বেশি তার রেঞ্জ, 700 কিলোমিটার। তাহলে আমরা অগ্নুদ্গম কি করে হচ্ছে সেটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এই যে এটা দেখছি, এটা লাভা বেরিয়ে এসেছে, এটা অগ্নুদ্গম প্রক্রিয়ায় বাস্ট হয়ে যখন উপর দিকে উঠছে, এখানে পাহাড়ের গায়ে বিভিন্ন আগ্নেয়জাত পদার্থ জমেছে, এদের মধ্যে লাভা সঞ্চিত হয়েছে, যে আগের বার বা ঠান্ডা বাতাসে শুকনো হয়েছে। এই টুকরোগুলোর নাম হচ্ছে পাইরোক্লাস্ট। এরা যখন আবার বাস্ট হয় তখন পাইরোক্লাস্ট সহ বাস্ট হয়, তখন ওই লাভা সহ পাইরোক্লাস্ট আরও বড় বড় পাথর তৈরি করে। যখন বিরাট বড় বড় সাইজের পাথর তৈরি হয় তখন তাদের নাম হচ্ছে আগ্নেয় বোম, বিরাট বিরাট সাইজ। তো লাভা ম্যাগমা আমরা জানি যে কোথা থেকে সৃষ্টি হয়, যেটা আমরা বলেছি আগের ক্লাসগুলিতে, যে গুরুমণ্ডলের যেটা
অ্যাস্থনোস্ফিয়ার। সেই অ্যাস্থনোস্ফিয়ার থেকে সাধারণত কি সৃষ্টি হয়? ম্যাগমা সৃষ্টি হয়। সান্দ্র অবস্থায় থাকে, তাপমাত্রা কত? গুরুমণ্ডলে 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা অ্যাস্থনোস্ফিয়ারের তাপমাত্রা 2 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড দেখেছি। এই তাপমাত্রায় কোনো পাথর ওই চাপে সে কঠিন থাকতে পারে না, সে ধীরে ধীরে লিকুইডের দিকে এগিয়ে যায়। তখন সে সান্দ্র অবস্থা প্রাপ্ত হয়, প্লাস্টিকের ন্যায় আচরণ করে, অর্থাৎ পিছলে যায়। এই অর্ধগলিত ম্যাগমা, মানে অর্ধগলিত পদার্থসমূহ ম্যাগমা, এ তো ওই জায়গা থেকে যখনই তাপমাত্রা বেড়ে গেল, কোনো বস্তু তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? সে উপর দিকে উঠে আসতে চায়, যে কারণে অত্যন্ত প্রেসার ক্রিয়েট করে, যার ফলে অগ্নুদ্গম হয়। তাহলে আমরা পৃথিবীতে আমরা বহু ধরনের আগ্নেয়গিরি দেখব। মূল বিষয়টা হচ্ছে যে আগ্নেয়গিরিগুলি আমরা মানে কতদিন ধরে অগ্নুদ্গম চলছে তার ভিত্তিতে আমরা তাকে 3 ভাগে ভাগ করি: সক্রিয়, সুপ্ত এবং মৃত। সক্রিয় আগ্নেয়গিরির 2টো ভাগ আছে। একটা হচ্ছে সবিরাম, বিরাম সহ 20 বছর নাই, পরে আবার বেরোচ্ছে। আর অবিরাম, যে মোটামুটি ধারাবাহিক, 1 বছর 2 বছর 5 বছর ছাড়া। এখন কেন এমন হয় যে কোনো একটি, যদি আমরা ম্যাগমা চেম্বারের ছবি দেখি, আমরা যে এখন ছবিটা দেখছি এখানে কিন্তু ম্যাগমা চেম্বার আছে। এই ম্যাগমা চেম্বারটা কত দ্রুত ভর্তি হয় তার উপর নির্ভর করে আমরা সাধারণত ভাগ করি। এই যে বিস্ফোরণ যদি অনবরত হয় বা অগ্নুদ্গম প্রক্রিয়া যদি অনবরত হয়, তখন তার নাম হচ্ছে অবিরাম। মনে থাকবে, অবিরাম। এই কথাটা অবিরাম আর সবিরাম, বিরাম, কোনো বিরাম নেই বা প্রায়শই নির্গত। বিরাম মানে বিরাম সহ, সবিরাম তার মানে বিরাম সহ। তাহলে এই দুটো আগ্নেয়গিরিকে আমরা বলছি সক্রিয় আগ্নেয়গিরি। এখন সক্রিয় কি বললাম? এইখানে ম্যাগমা চেম্বারে ম্যাগমা কেমন আছে, ম্যাগমা কতদিন ছাড়া ফিল আপ হয়, তার উপর নির্ভর করে অবিরাম না সবিরাম। ঠিক আছে। এরপরে যে বিষয়টা বলবো, সুপ্ত। একবার অগ্নুদ্গম হয়ে গেল, দিয়ে সেই বেচারি ঘুমিয়ে পড়ল, কারণ তার ম্যাগমা চেম্বার খালি হয়ে গেছে। অত্যন্ত ধীরে 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 20, 50, 100 বছর সময় লেগেছে, তারপরে বিস্ফোরণ। এটি কিন্তু ভয়ানক। মানে পৃথিবীতে বিধ্বংসী ভূমিকম্পগুলি, বিধ্বংসী আগ্নেয়গিরিগুলির মধ্যে এই সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে সবথেকে বেশি ভয়ানক। আর যে সমস্ত আগ্নেয়গিরি ম্যাগমা চেম্বারে আর ম্যাগমাই আসছে না, তাদের জীবদ্দশায় আর অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, সেগুলি মৃত আগ্নেয়। উদাহরণে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির ভিসুভিয়াস সব থেকে ভালো উদাহরণ। আরও অনেকগুলো আছে, যেমন মৌনা লোয়া, মৌনা কিয়া। দেখবে লেখা আছে মৌনা লোয়া, মৌনা কিয়া, যে সমুদ্রের তলদেশে তার যতটা আছে আর জলভাগের উপরে যতটা আছে, যদি যোগ করা হয় তাহলে হিমালয় ক্রস করে যাবে। ঠিক আছে। তারপরে সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ যেমন রয়েছে ক্রাকাতোয়া। ইন্দোনেশিয়ায় এই ক্রাকাতোয়া 200 বছর পর হঠাৎ অগ্নুদ্গম হয়েছিল। তখন ইন্দোনেশিয়ার 3টি শহর ধ্বংস হয়ে গেছিল। 200 বছর হয়নি। আর কেউ ভেবেছে কি এর পাহাড়ের তলদেশে যদি আমরা থাকি, গ্রাম বা শহর যাই গড়ে উঠুক না কেন, তাহলে আর কোনো অসুবিধা নেই।
কিন্তু হঠাৎ করে হয়েছে 3খানা শহর নষ্ট হয়ে গেছে। তারপর মৃত আগ্নেয়গিরি, আমরা এক সময় ব্যারেন নরকুন্ডাম এদেরকে মৃত আগ্নেয়গিরি ভাবতাম অনেক অনেক আগে, তারপরে সুপ্ত এসেছে। এখন ব্যারেন কিন্তু সক্রিয়, কারণ 1852 আগে বহুকাল অগ্নুৎপাত হয়নি, তখন তাকে আমরা সুপ্ত বা কখনো মৃত বলেছি। কিন্তু 1991 সালে অগ্নুদ্গম ক্রিয়া হওয়ার ফলে তাকে আমরা বলছি একটি সক্রিয় আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ায় যে ম্যাগমাটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলো লাভা রূপে, তাদের গাঢ়ত্বের উপর দুটো নাম দেয় ইন্দোনেশিয়ার লোকেরা। একটা অর্থাৎ আম্লিক লাভা, এবং ভীষণ গাঢ় লাভা, বেশি দূর প্রবাহিত হতে পারে না। খেয়াল রাখবে, আম্লিক লাভা মানেই হচ্ছে সে কিন্তু সে বেশি দূর যেতে পারবে না। যদি আমি আমার এখানে পিচ অর্থাৎ আলকাতরা ঢালি আর জল ঢালি, দুটোর মধ্যে গড়িয়ে যাওয়ার প্রবণতা দুটো আলাদা আলাদা হবে নিশ্চয়ই। অন্যদিকে আরেকটি লাভার নাম পাহোহো, যেটা হচ্ছে ক্ষারীয় লাভা। এ বহু দূর চলে যায়, কিন্তু যখন যায় তখন দ্রুত ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে অনেকগুলি দড়ি কুঁচকে পড়ে আছে এবং সেগুলি নকশা খচিত হয়। এই আম্লিক লাভা হচ্ছে ক্ষারকীয় লাভা হচ্ছে পাহোহো। তাহলে আম্লিক লাভা অল্প জায়গা জুড়ে বসে, ক্ষারকীয় লাভা বেশি দূরে প্রবাহিত হয়। তাহলে আমরা এই ক্লাসটা আজকে এই পর্যন্ত করছি। আমরা পরের ক্লাসে ভূমিকম্প চ্যাপ্টারটা স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের দিন মঙ্গল।